ওকে, শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে নিয়মিত লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বেই তোমরা একটু আমাকে বলো, কমেন্ট সেকশনে জানাও যে যারা যারা দেখতেছো আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং তোমাদের সাথে দীর্ঘদিন পরে আমার দেখা, সবাই কেমন আছো একটু বলবা, এবং আমার ভয়েসটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। আশা করি যেখান থেকে দেখছো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা দীর্ঘদিন লাইভ ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হতে পারি নাই, সমসাময়িক যেই প্রেক্ষাপটগুলো আমাদের উপর দিয়ে গেছে ওই কারণে। আমরা ইনশাআল্লাহ পুরো দস্তুর আবার নিয়মিত তোমাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করব লাইভ ক্লাসে। এবং আমি নিয়মিত পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম দ্বিতীয় পত্র ধারাবাহিকভাবে লাইভ ক্লাস নেওয়ার মাধ্যমে সম্পূর্ণ করার চেষ্টা করব। যারা যারা দেখতেছো তোমরা একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আরিশা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পৌরনীতি। এটা আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কন্টিনিউয়াসলি শুরু করব, এবং এখানে 10টা চ্যাপ্টার আছে। আমরা ধারাবাহিক লাইভ ক্লাসের মাধ্যমে এই প্রথম পত্রটা শেষ করব, এবং দ্বিতীয় পত্র আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এটা হচ্ছে প্রথম অধ্যায়। আসো স্যার, পৌরনীতি ও সুশাসন পরিচিতি এটা কি, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এখানে দেখাই যাচ্ছে একটা শব্দ পরিচিতি। আসলে যে কোনো বিষয় তুমি যখন পড়বা তখন, যেমন সেটা হতে পারে মানবিক না, সেটা হতে পারে ব্যবসায়ী শিক্ষার হিসাব বিজ্ঞান হতে পারে, ব্যবসায়ী শিক্ষার ফিনান্স হতে পারে, বা সায়েন্সের যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়গুলোর প্রথম অধ্যায় সেই বিষয়ের পরিচিতি নিয়ে। অর্থাৎ তুমি যেই বিষয়টা এখন পড়বা, অর্থাৎ সেই বিষয়ের প্রথম অধ্যায়টা থাকবে সেটার পরিচিতি নিয়ে, সেটা কি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। যেমন আমরা পৌরনীতি এখন পড়বো, পৌরনীতির প্রথম অধ্যায়টা পড়ার ফলে আমরা জানতে পারবো যে পৌরনীতি আসলে মূলত কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করবে, পৌরনীতির গুরুত্বটা কি, পৌরনীতির পরিধিগুলো কি কি, পৌরনীতি নাগরিক জীবনে কেন প্রয়োজন, মূলত এই অধ্যায়টা আমরা আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পারবো। তো আসো আমরা, ওয়ালাইকুম আসসালাম স্যার, ঠিক আছে, সব ঠিক থাকলে একটু ক্লাসে মনোযোগ দাও, আমি কমেন্ট গুলো পড়বো কিছুক্ষণ পরপরই। আমরা পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি হচ্ছে মূলত একটা নাগরিকতা বিষয়ক আলোচনা, মনে রাখবা। পৌরনীতি হচ্ছে নাগরিক, এটা একটু মনে রাখবা, পৌরনীতি হচ্ছে একটা নাগরিকতা বিষয়ক আলোচনা। অর্থাৎ নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিক জীবনের সাথে কি কি সম্পৃক্ত, সরকার, আইন, সংবিধান, রাজনীতি, মূল্যবোধ, সবগুলো বিষয়, যে বিষয়গুলো একজন নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত সবগুলো বিষয় নিয়ে পৌরনীতি কি করবে, আলোচনা করবে। এজন্য বলা হচ্ছে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান বা আলোচনা, যেগুলো নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। এখানে পৌরনীতি প্লাস একটা দেওয়া আছে সুশাসন, অর্থাৎ ও একটা প্রত্যয় দিয়ে সুশাসন একটা দেওয়া আছে। সুশাসন কেন দরকার, অর্থাৎ একজন নাগরিক জীবনকে সুন্দর করতে হলে
সুশাসন লাগবে, ভালো শাসন ব্যবস্থা লাগবে। এই কিছুদিন আগে আমরা আমাদের দেশে দেখছি ভালো শাসন ব্যবস্থা না থাকার ফলে যে নৈরাজ্য, যে সহিংসতা সৃষ্টি হয়েছে, সেগুলো সৃষ্টি হতো না যদি আমাদের রাষ্ট্রের মধ্যে কি থাকতো, সুশাসন থাকতো। তাহলে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক আলোচনা। আমি আবার বলতেছি, পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক আলোচনা। এখানে সুশাসন প্রত্যয়টা কেন অ্যাড করা হয়েছে? নাগরিকতা বিষয়ক আলোচনা বা নাগরিক জীবনকে সুন্দর করে সাজাতে হলে অবশ্যই কি লাগবে? সুশাসন লাগবে। এই জন্য পৌরনীতি, সুশাসন একে অপরের পরিপূরক হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আর আজকে আমরা যে বিষয়টা পড়তেছি সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি, অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায়। আসো আমরা অধ্যায়টার যে প্রথম টপিক সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন বা পৌরনীতির শাব্দিক বিশ্লেষণ। পৌরনীতি শব্দটার উৎপত্তি কিভাবে, বিকাশ কিভাবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব। পৌরনীতি শব্দটা ইংরেজি প্রতিশব্দ, অর্থাৎ পৌরনীতি যে শব্দটা আছে এটার একটা ইংরেজি প্রতিশব্দ আছে সিভিক্স, মনে রাখবা। এটা একটু মনে রাখবা, এমসিকিউ তো অনেক সময় আসে। পৌরনীতি শব্দটার ইংরেজি প্রতিশব্দ, অর্থাৎ পৌরনীতি শব্দটা কিভাবে আসছে এটা শাব্দিক বিশ্লেষণ উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করতেছি। পৌরনীতি শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক্স শব্দটা বলা হচ্ছে, সিভিক্স শব্দটার মূল উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। মনে রাখবা, সিভিক্স শব্দটার মূল উৎপত্তি সিভিক্স থেকে, এখানে সিটা হবে না, সিটা কেটে দাও, এখানে হবে যে সিভিক্স শব্দটার মূল উৎপত্তি ল্যাটিন শব্দ সিভিচ এবং সিভিটাস থেকে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। এটা, এই সিভিক্স শব্দটার উৎপত্তি হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ থেকে। এগুলো এমসিকিউ থেকে, এখান থেকে 100% একটা এমসিকিউ আসবে, মনে রাখবা 100%। এটা দুনিয়া পৃথিবী এই দিক থেকে ওই দিক হয়ে গেলে এই টপিকটা থেকে, এই সামান্য আলোচনাটা থেকে একটা এমসিকিউ অথবা জ্ঞানমূলক প্রশ্ন চলে আসতে পারে। তাহলে পৌরনীতি শব্দটা ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, সিভিক্স শব্দটা আসছে ল্যাটিন ভাষার শব্দ সিভিচ এবং কি থেকে? সিভিটাস থেকে। এখন এগুলো তো স্যার ল্যাটিন ভাষার শব্দ, সিভিচও ল্যাটিন ভাষার শব্দ, সিভিটাসও কি ভাষার শব্দ? ল্যাটিন ভাষার শব্দ। এগুলোর বাংলা অর্থ কি? তাহলে সিভিচ অর্থ হচ্ছে নাগরিক আর সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে পৌরনীতি শব্দটার ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটা এসেছে দুইটা ল্যাটিন শব্দ থেকে। কয়টা? একটা হচ্ছে সিভিচ আর একটা হচ্ছে সিভিটাস। অনেকে একটা লিখে দেয় পরীক্ষায়, একটা লিখলে ভুল। পৌরনীতি শব্দটা এসেছে দুইটা ল্যাটিন শব্দ থেকে, সিভিচ এবং সিভিটাস থেকে। আর এই সিভিচ অর্থ হচ্ছে নাগরিক, সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে এবার দেখো, এই পৌরনীতিটা ভাঙার ফলে আমরা দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র, সমান সমান পাচ্ছি যে পৌরনীতি। পৌরনীতিটা ভাঙার ফলে আমরা কয়টা শব্দ পাচ্ছি? দুইটা শব্দ পাচ্ছি। এগুলো সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট, নাগরিক, নগর রাষ্ট্র, এগুলো সংজ্ঞার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে পৌরনীতিটা ভাঙার ফলে আমরা দুইটা শব্দ পাচ্ছি। এই দুইটা আমি আগেই বলছি, পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক আলোচনা বা নগর রাষ্ট্র কেন্দ্রিক আলোচনা। তাহলে পৌরনীতি কি? যে শাস্ত্রটা নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তাকে পৌরনীতি বলে। একটু পরে আমরা সংজ্ঞায় আসতেছি। তাহলে পৌরনীতিটা ভাঙার ফলে একটা হচ্ছে নাগরিক পাচ্ছি আর একটা হচ্ছে নগর রাষ্ট্র পাচ্ছি। এ থেকেই প্রতীয়মান হয় যে পৌরনীতি মূলত নাগরিক কেন্দ্রিক আলোচনা, অর্থাৎ নাগরিকের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, আর হচ্ছে নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে। আশা করি এতটুকু পর্যন্ত শাব্দিক বিশ্লেষণটা তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো নাই বা তোমাদের যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কি ক্লিয়ার এই টপিকটা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো স্যার সবাই? রাকিব শাহরিয়ার, তাসমিয়া জাহান, মোহাম্মদ তানবিরুল ইসলাম, তোমাদের অনেককেই মিস করেছি। অর্থাৎ রিসেন্টলি তো আমি ক্লাস নিতে পারি নাই, অনেক মিস করেছি তোমাদেরকে। যে অবস্থা দিয়ে গেছে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, অনেক মিস করেছি তোমাদের। আশা করি সবাই ভালো আছো। এই টপিকটা কি বোঝা গেছে স্যার সবার? ওকে স্যার, ওকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে এই যে আমি বললাম, এই যে পৌরনীতি ভাঙার ফলে একটা পাইছি নাগরিক, অর্থাৎ পৌরনীতি নাগরিকের সাথে সম্পর্কিত নাগরিকতা বিষয়ক আলোচনা আর নগর রাষ্ট্র কেন্দ্রিক আলোচনা। তাহলে নাগরিকের সাথে যা যা বিষয় আছে তা পৌরনীতি আলোচনা করবে, নগর রাষ্ট্রের সাথে যা যা বিষয় আছে তা কিন্তু পৌরনীতি আলোচনা করবে। এখন পৌরনীতির মূল সংজ্ঞাটা কি? এই দুইটা শব্দ দিয়ে সংজ্ঞা দিব। আর একটু দেখাই, এই দুইটা শব্দ দিয়ে, এগুলো মনে রাখতে হবে। পৌরনীতি ভেঙে যে দুইটা শব্দ পাইছি ওই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু পৌরনীতির সংজ্ঞাটা পরীক্ষায় লেখার চেষ্টা করব। এতে করে আমাদের এক ডিলে দুই পাখি, মনে থাকবে স্যার। দেখো এখানে একজন প্রশ্ন করতেছে, একজন তোমাদের মতো একজন ইয়াং, কি বলবো, ওই কিউটের ডিব্বা দেখা যাচ্ছে না, কার্টুনিস্ট, ও জিজ্ঞেস করতেছে যে, আমার কাছে জিজ্ঞেস করতেছে আর কি,
পৌরনীতি কি? আচ্ছা, কেউ কি সংজ্ঞা দিতে পারবা পৌরনীতির? দেখি কমেন্ট সেকশনে একটু জানাও তো, পৌরনীতির সংজ্ঞা কেউ দিতে পারবে কিনা, কমেন্ট একটু জানাও স্যার। পৌরনীতির সংজ্ঞা কেউ দিতে পারবে কিনা? ভাই ওরা সবাই লক্ষ্মী বাচ্চা, কিউটের ডিব্বা এক একটা। আমাদের কমার্স একাডেমি, আর্টস একাডেমির ছেলেরা এক একটা হচ্ছে কিউটের ডিব্বা, বাংলা মায়ের দামাল ছেলে মেয়ে। আচ্ছা স্যার, পারবা পৌরনীতি কি কাকে বলে? ওই যে ওই দুইটা শব্দ দিয়ে কেউ কি সংজ্ঞাটা লিখতে পারো কিনা একটু দেখো তো, চেষ্টা করো তো। এখন তো কেউ পারো নাই। কিরে স্যার, তোমরা তো আমার মান সম্মান শেষ করে দিবে। দেখি লিখো, পৌরনীতি কাকে বলে? একজনও পারতেছো না? এই পারলে চকলেট থাকবে তোমাদের, যে পারবে তার জন্য চকলেট থাকবে। আমার সবচাইতে ফেভারিট চকলেট রাফেলো তোমাদের জন্য থাকবে। দেখি লিখে দাও, পৌরনীতি কাকে বলে, কে পারবা? এখনো পারতেছো না কেউ? কেউ লিখছে? লিখে নাই তো। আচ্ছা স্যার, আমরা চলে যাচ্ছি সংজ্ঞার মধ্যে। আমি নিজেই বলে দিচ্ছি পৌরনীতি কাকে বলে, একটু দেখো, খেয়াল করো স্যার। এখানে আসবে, দেখো, যে শাস্ত্র, পৌরনীতি কাকে বলে একটু খেয়াল করো স্যার। যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে, বা তোমরা অন্যভাবে লিখতে পারো, অন্যভাবে আরেকটু আরেকটু করে আমি বিশদ আকারে একটু বুঝাই, তোমরা এটা লিখলেও হবে। তোমরা এভাবে লিখতে পারো, যেই শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের, এতটুকু লিখে, যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে, নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এতটুকু লিখলে হলে। তোমরা এটা বাদ দিবা, এটা বাদ দিবা, এটা হয়তো ও লিখতে ভুলে গেছে, তোমরা এইভাবেই লিখবা, যে শাস্ত্র, অর্থাৎ যে বইটা, শাস্ত্র মানে এখানে বই, অর্থাৎ বইকে সংস্কৃত ভাষায় শাস্ত্র, এখানে যে শাস্ত্র মানে যে বইটা, যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে, এখানে দেখো, যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এটা একটু নোট করে রাখো স্যার, পৌরনীতি কাকে বলে? যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এখানে একটা শব্দ লিখছি, যাবতীয় বিষয়। কার কার যাবতীয় বিষয়? নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়। এবার একটু সংজ্ঞার ব্যাখ্যায় যাব আমরা। সংজ্ঞাটা তোমরা একটু লিখে ফেলো স্যার, নোট করে ফেলো, পরীক্ষায় আসে পৌরনীতি কাকে বলে, এটা পরীক্ষায় আসে, এই জন্য তোমরা একটু লিখে ফেলো। তাহলে আমি আবার বলতেছি, পৌরনীতি কাকে বলে? যেই শাস্ত্র মানে বইটা নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এখন স্যার সংজ্ঞার একটু ব্যাখ্যায় যাচ্ছি। নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয় কোনগুলো? অনেকে প্রশ্ন করে। যেমন নাগরিক জীবনের সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, যেমন নাগরিক অধিকার, নাগরিক জীবনের সাথে, প্রত্যেকটা নাগরিক জীবনের সাথে সম্পর্কিত। কর্তব্য আছে, সাম্য আছে, এই বিষয়গুলো, নৈতিকতা আছে। তাহলে যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের সাথে সম্পর্কিত, তাহলে এই বিষয়গুলো নাগরিক জীবনের সাথে, নৈতিকতা প্রতিটা নাগরিকের আছে কম বেশি, সাম্য নাগরিক জীবনে দেখা যায় কম বেশি, ঠিক আছে স্যার। অধিকার, এই যে সাম্য, আমরা সাম্যের জন্য আন্দোলন করছি, প্রত্যেকটা নাগরিকের সাম্য প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে আমাদের সমাজে বৈষম্য ছিল প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে, এর জন্য আন্দোলন করেছে। এই জন্য প্রতিটা নাগরিকদের সাথে সাম্যটা জড়িত, নৈতিকতা জড়িত, অধিকার জড়িত। আর নগর রাষ্ট্রের সাথে কি জড়িত স্যার? আমি যদি বলি আইন, আইন, সরকার, তারপর যদি বলি সংবিধান, সংবিধান, তাহলে স্যার কি দেখো, কি দাঁড়ায় দেখো, সংজ্ঞার ব্যাখ্যা, যে শাস্ত্র নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়। এখানে যাবতীয় বিষয় কোনগুলো? এই যে নৈতিকতা, সাম্য, অধিকার, কর্তব্য, আইন, সরকার, সংবিধান, মূল্যবোধ, এই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রটা আলোচনা করবে তাকে পৌরনীতি বলে। আশা করি স্যার এতটুকু বোঝা গেছে। তাহলে পৌরনীতি কাকে বলে? যেই শাস্ত্র, অর্থাৎ যে বইটা নাগরিক ও নগর রাষ্ট্রের যাবতীয় বিষয়, যাবতীয় বিষয় কোনগুলা? এগুলা, নাগরিক জীবনের সাথে যাবতীয় বিষয়, নৈতিকতা, সাম্য, অধিকার, কর্তব্য, মূল্যবোধ, আর নগর রাষ্ট্রের সাথে সম্পর্কিত আইন, সরকার, সংবিধান, এগুলো নিয়ে যে শাস্ত্রটা আলোচনা করে তাকেই কি বলে? পৌরনীতি বলে। প্রতিটা পৌরনীতির বিভিন্ন চ্যাপ্টার, যেমন আইন নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, সরকার নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, সংবিধান নিয়ে পৌরনীতিতে আলাদা আলাদা চ্যাপ্টারে আলোচনা আছে। আর এইগুলো সবগুলো কাদের সাথে জড়িত?
নাগরিক ও নগরাষ্ট্রের সাথে জড়িত। এই জন্য আমি আবার বলতেছি সংজ্ঞাটা আমি প্রতীয়মান করার চেষ্টা করছি, এটাই যে সংজ্ঞাটা দ্বারা বোঝাচ্ছি যে শাস্ত্র নাগরিক ও নগরাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে কি বলে, পৌরনীতি বলে। আশা করি স্যার বোঝা গেছে। স্যার বোঝা গেছে সবার পৌরনীতি কাকে বলে? এবার পরীক্ষায় আসলে পারবা কে কে, একটু হাত তুলো। যারা যারা দেখতেছো একটু তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, ইনশাল্লাহ আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি। আর এই অধ্যায় থেকে বা পৌরনীতি রিলেটেড কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে স্যার, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। লক্ষ্মী বাচ্চা, ধন্যবাদ। আচ্ছা, সবগুলা রাফি লক্ষ্মী বাচ্চা, বুঝছস? সবই না না পড়ালেখা করে, এরকম বলিস না। আচ্ছা, পৌরনীতি সবকিছুর একটা সৃষ্টিকর্তা থাকে, অর্থাৎ সবকিছুর একজন জনক থাকে, ঠিক আছে স্যার? এখন আমরা দেখবো যে পৌরনীতিটা কে সৃষ্টি করছে বা পৌরনীতির জনকটা কে, সেটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে স্যার? রাফি বলতেছে পৌরনীতির জনক নাকি রাফি, আমার একটু হাসি পাইছে। রাফি অন্য কিছুর জনক হতে পারলেও আমার বিশ্বাস যে সে কখনো পৌরনীতির জনক হতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ, পারলে তো ভালো সবাই। তালহা ধন্যবাদ। সবার কমেন্ট আমি তো পড়তে পারতেছি না, তাও এখানে অনেকে দেখতেছে, ধন্যবাদ যারা দেখতেছে স্যার। স্যার তাহলে দেখো পৌরনীতির জনককে, এটা একটু উপরে তুলে দিই। পৌরনীতির জনক হচ্ছে এরিস্টটল। এখানে দেখা যাচ্ছে এরিস্টটল প্রাচীন যুগের একজন দার্শনিক। এরিস্টটল কোন যুগের দার্শনিক অনেক সময় আসে, এরিস্টটল হচ্ছে প্রাচীন যুগের দার্শনিক, গ্রিসের নাগরিক, ঠিক আছে? ইনি একজন জাতিতে গ্রিক। এখানে অনেকে ভুল করে, এটা একটু বলি, অনেক ইন্টারেস্টিং। রাফি এটা দেখ, তুই একবার ক্লাসে ভুল করছিলি। দেখো অনেকে মনে করে গ্রিস একটা দেশ, গ্রিক আরেকটা দেশ, এটা কিন্তু ভুল। যারা গ্রিসে বসবাস করে তাদেরকে গ্রিক বলা হয়। গ্রিকটা হচ্ছে জাতি আর এটা হচ্ছে এদের দেশ, বোঝা গেছে স্যার? এটা হচ্ছে দেশ। তাহলে এখানে ভুল করবে না স্যার, গ্রিস আর গ্রিক দুইটা দেশ না, কিন্তু গ্রিসে যারা বসবাস করে তাদেরকে জাতিতে গ্রিক বলা হয়। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা হচ্ছে বাঙালি। তাহলে এরিস্টটল হচ্ছে কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগের দার্শনিক, এবং তিনি সর্বপ্রথম রাষ্ট্র এবং নাগরিক নিয়ে সর্বপ্রথম মতবাদ প্রকাশ করেছিলেন, ঠিক আছে স্যার? এই জন্য এরিস্টটলকে, যেহেতু এটাও নাগরিকতা কেন্দ্রিক আলোচনা, এই জন্য এরিস্টটলকে পৌরনীতির জনক বলা হয়। অনেকে ফ্রাঙ্কলিনকে বলেন আধুনিক পৌরনীতির জনক, ফ্রাঙ্কলিন। তবে পৌরনীতির যিনি জনক, প্রথমে যার মাধ্যমে পৌরনীতি অর্থাৎ এসেছে, সেটা হচ্ছে এরিস্টটল। অনেকে ফ্রাঙ্কলিন বলে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা বলে অনেকে, কিন্তু উনি হচ্ছেন পৌরনীতির জনক। তাহলে দেখো এরিস্টটলকে পৌরনীতির কি বলা হয়? জনক বলা হয়। তার মতে তার একটা খুবই কি বলবো, খুবই তাৎপর্যপূর্ণ একটা সংজ্ঞা আছে নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে। দেখো এটা নাগরিক কেন্দ্রিক সংজ্ঞা। দেখো তিনি বলতেছেন কি, তার মতে, এগুলো বাদ দাও আমরা কিছুক্ষণের জন্য, এটা দেখো, এটা যেহেতু বোল্ড করা আছে। তিনি বলেছেন, আচ্ছা এটা ছাড়াও লাগবে, তো এটাও লাগবে, এখান থেকে এটা বাদ দাও, এই উপরের লাইনটা বাদ দিলাম, এটা দুইবার চলে আসছে স্যার। তাহলে এরিস্টটলের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র এবং নগর কেন্দ্রিক একটা মতবাদ আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তিনি বলতেছেন কি, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ সমাজে বাস করে, সেজন্য সামাজিক জীব। রাজনীতি করে অর্থাৎ রাষ্ট্র সংক্রান্ত যে কোনো কাজের সাথে মানুষ জড়িয়ে পড়ে, এই জন্য রাজনৈতিক জীব। তিনি বলতেছেন মানুষ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক জীব। এটা খেয়াল করো স্যার, যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা নয় পশু। এরিস্টটলের খুবই একটা তাৎপর্যপূর্ণ এখানে সংজ্ঞা, এখানে কথা আছে, বোঝার বিষয় আছে স্যার। তিনি সর্বপ্রথম মানুষকে বলেছেন মানুষ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে সমাজে বাস করে না সে হয় দেবতা নয়তো পশু। এই যে মানুষের সাথে রাষ্ট্রের একটা অর্থাৎ অতপ্রুতভাবে মানুষ এবং রাষ্ট্র অতপ্রুতভাবে জড়িত, একটা অপরটার পরিপূরক, এটা সর্বপ্রথম দেখাতে সক্ষম হয়েছিলেন কে? এরিস্টটল। যে রাষ্ট্র মানুষ ছাড়া চলতে পারে না, আবার মানুষ রাষ্ট্র ছাড়া স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। এই জন্য তিনি বলতেছেন, তার মত হচ্ছে মানুষ সামাজিক জীব, আমরা সমাজে বাস করি। একটা সময় মানুষ কোথায় বাস করতো? গুহায় বাস করতো। গুহায় তারা খাদ্য সংগ্রহের জন্য একটা সময় দলবদ্ধ হতে থাকে। তারপর তারা কি করে, অর্থাৎ পরিবার গঠন করে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, ঠিক আছে স্যার? এই যে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, যে সমাজে বাস করে না সে হয় দেবতা নয়তো
পশু। বোঝা গেছে স্যার? এই গুরুত্বপূর্ণ সংজ্ঞা অর্থাৎ মানুষের সাথে রাষ্ট্রের সম্পর্ক তিনি যেহেতু সর্বপ্রথম নিরূপণ করেছেন, এই জন্য তাকে রাষ্ট্রবিজ্ঞান এবং একাধারে পৌরনীতির জনক বলা হয়। দুইটাই সেম, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু রাষ্ট্র এবং অর্থাৎ রাষ্ট্র এবং রাষ্ট্রের যাবতীয় প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, আর পৌরনীতিতেও কিন্তু নাগরিক এবং নগরাষ্ট্র কেন্দ্রিক কিছু কিছু ক্ষেত্রে আলোচনা আছে। ঠিক আছে, প্রারম্ভিক অর্থে দুইটাই সেম। আমরা যখন পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক পড়বো এগুলো আলোচনার চেষ্টা করব। আশা করি স্যার এটা বোঝা গেছে। এরিস্টটলের সংজ্ঞাটা এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষায় অনেক সময় আসে অনুধাবনমূলক প্রশ্নে। এটা মুছে দিচ্ছি। তাহলে এরিস্টটল হচ্ছে পৌরনীতির জনক। আসো স্যার এর পরবর্তী স্লাইডে। আচ্ছা, ক্লাস সবাই করতে পারবো, সমস্যা নাই। এগুলো জানার দরকার আছে একজন নাগরিক হিসেবে, এগুলো আমাদের সচেতনতা বৃদ্ধি করবে। আমি তো বলি স্যার, আর্টসের স্টুডেন্টরাই কিন্তু যে কোনো আন্দোলনের মূলেই ভূমিকা পালন করে। আমি বলছি না অন্যান্য স্টুডেন্টরা আন্দোলন সংগ্রাম করে না। তুমি দেখবে দেখি নেতৃত্ব দানকারী যে তাকে, সে কোনো না কোনো ভাবে আর্টসের কোনো একটা ডিপার্টমেন্ট অফ ফ্যাকাল্টি মেম্বার। ঠিক আছে স্যার? তো তোমরা এগুলো জানার সচেতনতা সৃষ্টি করবে। তোমার সমাজে যদি অন্যায় হয়, নাগরিক বা নগর রাষ্ট্র কেন্দ্রিক যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। এটা পড়ার দরকার আছে সবারই। আমি বলবো তো তোমরা সায়েন্স হোক কমার্স হোক, এটা পৌরনীতি এই বিষয়টা পড়া সবারই দরকার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমরা এর পরবর্তী স্লাইডে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এটা কেন দিছি স্যার? অনেকগুলো তোমার বইয়ে অনেকগুলো সংজ্ঞা আছে। আমি দেখলাম যে কি পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়টাতে মনে হয় যে 25টা সংজ্ঞা আছে। তো স্যার 25টা সংজ্ঞা কি পরীক্ষায় আসবে, বা 25টা সংজ্ঞা কি আমি মুখস্থ করতে পারবো? ভাই, আমি যেহেতু মুখস্থ করতে পারতেছি না, তাহলে আমার মনে হয় না আমার স্টুডেন্ট এতজন দার্শনিকের সংজ্ঞা মুখস্থ রাখতে পারবে। তবে রিডিং পড়ে যাবা, তবে একটা সংজ্ঞা মাস্ট বি মুখস্থ রাখার চেষ্টা করবে। এটা বিভিন্ন বুট কোয়েশ্চনে এই সংজ্ঞাটা আসছে। তোমরা যদি দেখো হোয়াইটের এই সংজ্ঞাটা, তুমি যদি দেখো এর আগে বিভিন্ন বুট কোয়েশ্চনে এই সংজ্ঞাটা আসছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। তাহলে হোয়াইটের সংজ্ঞাটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। এটা আমরা বিস্তারিত একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। হোয়াইট কি বলতেছেন? ইনি একজন রাষ্ট্রচিন্তাবিদ। হোয়াইটের পরিচয়টা হচ্ছে উনি একজন রাষ্ট্রচিন্তাবিদ। উনি কি বলতেছেন দেখো, হোয়াইটের মতে নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো যে শাস্ত্রে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। একটু আগে সংজ্ঞার মধ্যে পাইছি আমরা, আমাদের যেটা সংজ্ঞা দিয়েছিলাম ওইটার মধ্যে পাইছি প্রায় সেম। যে বলা হচ্ছে নাগরিকতার সাথে, এখানে নগর রাষ্ট্র কথাটা বাদ দিয়েছে তিনি, যে নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো যে শাস্ত্র মানে আগেই বলছিলাম বই আলোচনা করে তাকে। তাহলে নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় কোনগুলা দেখি বলো তো? নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় কোনগুলা দেখি বলো? কে বলছে এক্সাম হবে না? এক্সাম হবে, আর না হইলেও দরকার আছে, এক্সাম না হইলেও দরকার আছে। চাকরির পরীক্ষায় আসবে তো, চাকরির পরীক্ষায় পৌরনীতি ও সুশাসন থেকে, তোমরা বিসিএস পরীক্ষা দিলে এখানে দেখবা সুশাসন থেকে ইয়া করা হয়, অর্থাৎ প্রশ্ন করা হয়। এই মূল্যবোধ, নৈতিকতা, আইন এগুলো থেকে প্রশ্ন থাকে। আচ্ছা স্যার দেখি বলতো, আমি বলছিলাম এই যে নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো যে শাস্ত্রে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। তাহলে নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় কোনগুলো আমি বলছিলাম, যেমন অধিকার প্রতিটা নাগরিক জীবনে, এই যে আমরা অধিকারের জন্য লড়াই করতেছি আজীবন। তারপর হচ্ছে কর্তব্য মানে নাগরিকের দায়িত্ব। তারপর হচ্ছে এই যে সাম্য, মূল্যবোধ। তাহলে দেখো, তারপর আমরা বলতে পারি নৈতিকতা। তাহলে দেখো একটু আগে বলছি যে তিনি বলতেছেন নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো, এই যে নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় কোনগুলো? এগুলা নাগরিকতার সাথে অধিকার, কর্তব্য, সাম্য, মূল্যবোধ, নৈতিকতা এগুলো সম্পর্কিত বিষয়। নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো যেই শাস্ত্রের মধ্যে, অর্থাৎ এই বিষয়গুলো যেই শাস্ত্রের মধ্যে, যেই বইটার মধ্যে আলোচনা করে তাকে কি বলে? পৌরনীতি বলে। তাহলে এই প্রত্যেকটা বিষয় কোথায় আলোচনা আছে? পৌরনীতির মধ্যে আলোচনা আছে। বোঝা গেছে স্যার? এরপরে বলতেছে, সর্বোপরি বলতেছে পৌরনীতি একটি রাষ্ট্রে উদ্ধার নাগরিকদের অতীত, পৌরনীতি দেখো অতীত, বর্তমান নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়। তাহলে তিনি বলতেছেন পৌরনীতি একজন নাগরিকের অতীত। যেমন আমাদের অতীত যদি বলি, আমরা বাংলাদেশে আগে বিভিন্ন রাজবংশ ছিল, তারপর ইংরেজরা আসছে, ইংরেজরা নির্বাচনের সূত্রপাত করে গেছে, তারপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন শাসক এই দেশটা শাসন করেছে। ইংরেজদের পতনের পরেও কিন্তু এখানে পাকিস্তান সরকার আসছে। তারপর হচ্ছে যে কি, এই যে পাকিস্তানের কাছ থেকে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 56 সালে সংবিধান প্রণয়ন, 58 সালে সামরিক শাসন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, তারপর হচ্ছে
68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 কে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, এই যে অতীতের ঘটনাগুলো পৌরনীতি, এগুলো মানুষেরই তো ঘটনা, নাগরিকেরই তো জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, এগুলো নিয়ে পৌরনীতি কি করবে, আলোচনা করবে। তাহলে অতীত নিয়ে, বর্তমানে সরকার, বর্তমান রাষ্ট্রের প্রেক্ষাপট নিয়েও পৌরনীতি কি করবে, আলোচনা করবে। আর ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ রাষ্ট্রটা কিভাবে সুন্দর করে সাজাতে পারবো, এই শিক্ষাটাও কে দিবে, পৌরনীতি দিবে। তাহলে অনেক একটা তাৎপর্যপূর্ণ সংজ্ঞা তিনি পৌরনীতি সম্পর্কে করে গেছেন। তিনি বলতেছেন যে কি, নাগরিকের সাথে, নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো, অর্থাৎ এগুলা যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। আর পৌরনীতি একটি রাষ্ট্র ও তার নাগরিকের অতীত, অতীত মানে আগের ঘটনা, নাগরিক জীবনে ঘটে যাওয়া ঘটনা, বর্তমান মানে এখন যেগুলো ঘটতেছে, ভবিষ্যৎ মানে এই যে অতীত বর্তমান যাচাই বাছাই করে ভবিষ্যতের জন্য কর্মপন্থা বা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য যে পরিকল্পনা, সেটা গঠনের ভূমিকা রাখে কে, পৌরনীতি। আশা করি এম হোয়াইটের সংজ্ঞার ব্যাখ্যাটা বোঝা গেছে স্যার, এটা কি বোঝা গেছে, একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে স্যার, এটা কি বোঝা গেছে এম হোয়াইট কি বলতে চাইছে, একটু বলো স্যার যারা আছো। মনিরুল ইসলাম ও কি বলতেছে, আছে আছে, ক্লাসে আছে, সবাই আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা মুছে দিচ্ছি তাহলে, আশা করি এটা বোঝা গেছে স্যার। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে কি আছে একটু দেখি। সুশাসন, আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে পৌরনীতি, এখানে আরেকটা পার্ট আছে সুশাসন। দেখো আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম পৌরনীতি নিয়ে, এতক্ষণ আলোচনা করতেছিলাম পৌরনীতি নিয়ে, পৌরনীতির সাথে আরেকটা প্রত্যয় যোগ করে দেওয়া হয়েছে সুশাসন, পৌরনীতির সাথে এই প্রত্যয়টা যুক্ত করা হয়েছে। পৌরনীতি আমি বলছিলাম, পৌরনীতি কি নিয়ে আলোচনা করে, নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে। এক কথায় বলতে গেলে নাগরিক আর কি রাষ্ট্র, নগর রাষ্ট্র। পৌরনীতি আলোচনা করে নাগরিক আর নগর রাষ্ট্র নিয়ে। দেখো সুশাসনটা কেন আসছে পৌরনীতির সাথে, তোমরা যদি 10 বছর পিছনে যাও, পৌরনীতি বইটা ছিল, সুশাসন ছিল না। পৌরনীতির সাথে একটা প্রত্যয় যুক্ত করে দেওয়া হয়েছে, তোমরা বাংলা স্যারের কাছে জিজ্ঞেস, এটা একটা প্রত্যয়, পৌরনীতির সাথে সুশাসন প্রত্যয়টা যুক্ত করে দেওয়া হয়েছে। কেন স্যার, কারণ আমরা জানি নাগরিক নগর রাষ্ট্রকে সুন্দর করে সাজাতে হলে, নাগরিক নগর রাষ্ট্রকে সুন্দর করে সাজাতে হলে, সুন্দর করে সাজাতে হলে অবশ্যই কোন জিনিসটা লাগবে, সুশাসন লাগবে। সুশাসন ছাড়া নাগরিক নগর রাষ্ট্রে কখনো সুশৃঙ্খলা আসবে না, নাগরিক নগর রাষ্ট্র কখনো স্বাভাবিক গতিতে চলতে পারবে না। ঠিক আছে স্যার, এই জন্য পৌরনীতির সাথে সুশাসন প্রত্যয়টা যুক্ত করে দেওয়া হয়েছে। তাই নাগরিক নগর রাষ্ট্র ও গতিটাকে সুমসৃণ করার জন্য কোন জিনিসটা লাগবে, সুশাসন লাগবে। তাহলে এই জন্য পৌরনীতির সাথে কোন প্রত্যয়টা যুক্ত করা হয়েছে, সুশাসনটা। এখন স্যার এই সুশাসনটা কিভাবে আসছে, কেন আসছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো স্যার, রাষ্ট্রের উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে, এখানে দেওয়া আছে সুশাসন, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যদি সুশাসন না থাকে তাহলে কখনো রাষ্ট্রটা উন্নতির শিখরে পৌঁছাতে পারে না বা উন্নত রাষ্ট্র হতে পারে না। আমাদের দেশে দেখো না, আমরা যখন বিভিন্ন সরকার বলো, বিভিন্ন এই যে যখন আমাদের দেশে সুশাসন ছিল না, বিভিন্ন দুর্নীতি হয়েছে, অর্থ পাচার থেকে শুরু করে সবকিছু হয়েছে। যদি আমাদের দেশে যদি সুশাসনটা থাকতো তাহলে আমরা কি করতাম, একটা একটা উন্নত রাষ্ট্রে নিজেদের পৌঁছে নিতে পারতাম। তাহলে আমাদের দেশে কি নাই, সুশাসন নাই, এই জন্য বলা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের প্রধান শর্ত হলো সুশাসন। সুশাসন না থাকলে রাষ্ট্রের কখনো উন্নয়ন হবে না, বঙ্গুর দশায় যেমনটা আছে তেমনটাই থাকবে, বরং অবনতি হবে, উন্নতি হবে না। তাহলে অনেক সময় এমসিকিউ তো আছে, ওয়ালাইকুম আসসালাম খালেদ আসলাম, এতক্ষণ পরে, আচ্ছা তুই তো পরীক্ষা দিয়ে দিছস, ঠিক আছে, লেটে আসলেও সমস্যা নেই। এখানে আরেকজন দেখতেছেন নাজনীন কারিম থমা, হ্যাঁ। তাহলে দেখো বলা হচ্ছে যে কি, রাষ্ট্রের উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে কি, সুশাসন। এখন সুশাসন শব্দটা খারাপ প্রয়োগ করছে, এটা নিয়ে আরেকটু বিস্তারিত ভাবে বলি। তোমাদের বইয়ে দেখবা 1989 সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করেন। দেখো বিশ্বব্যাংক কাজের মধ্যে ব্যবহার করছে, কিন্তু সুশাসন নিয়ে সর্বপ্রথম আলোচনা করছে কৈটিল্য, এটা একটু মনে রাখবা, কৈটিল্য, কৈটিল্য, ঠিক আছে। আকবরের যিনি অর্থমন্ত্রী ছিলেন কৈটিল্য, কৈটিল্যই কিন্তু তার এই যে আইনি আকবরী গ্রন্থে, অর্থাৎ অর্থশাস্ত্রের মধ্যে এই সুশাসন শব্দটা প্রয়োগ করে, অর্থাৎ সুশাসন নিয়ে আলোচনা করেছেন, তবে সেটা কাজের ক্ষেত্রে প্রয়োগ করেন নাই। কাজের ক্ষেত্রে প্রয়োগ করছে কারা, বিশ্বব্যাংক। কত সালে, 1989 সালে। তাহলে সুশাসন শব্দটা সর্বপ্রথম কারা প্রয়োগ করেছিল, সুশাসন শব্দটা সর্বপ্রথম প্রয়োগ করে
বিশ্ব ব্যাংক। কত সালে? 1989 সালে। আর সুশাসন নিয়ে সর্বপ্রথম মতবাদ দেন কেউ, বা সুশাসন শব্দটা সর্বপ্রথম কার আলোচনায় ফুটে ওঠে? কৈটিল্যের আলোচনায় ফুটে ওঠে। এখন স্যার প্রশ্ন হচ্ছে সেটা না, প্রশ্ন হচ্ছে স্যার সুশাসনটা আমি যদি বলি, এই যে সুশাসন যেটা বলতেছি স্যার, এই সুশাসন শব্দটা তো সরকারের সাথে বা সরকারের বিভিন্ন সংস্থার সাথেই সম্পর্কিত বিষয়। সরকার বা সরকারের বিভিন্ন সংস্থার সাথেই যায়। এটা কেন বিশ্বব্যাংক প্রয়োগ করছে স্যার? বিশ্বব্যাংকের তো কোনো দরকার ছিল না সুশাসন প্রয়োগ করা। কেন প্রয়োগ করছে এটা একটু বলতেছি। কেন বিশ্বব্যাংক সুশাসনটা প্রয়োগ করছে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। কেন একটু করে খেয়াল করো স্যার। বিশ্বব্যাংকের সাথে আমরা জানি যে বিশ্বের প্রতিটি দেশের একটা সম্পর্ক আছে। এই যে ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে বলতেছি, বিশ্ব ব্যাংক, এটার সাথে বিশ্বের প্রতিটি দেশ, বিশ্বে মনে করো প্রায় 210টি দেশ আছে। এই 210টি দেশের সাথে কার সম্পর্ক আছে? বিশ্ব ব্যাংকের সম্পর্ক আছে, ধরে নিলাম আক্ষরিক করতে। আমরা জানিও যে বিশ্ব ব্যাংক বিভিন্ন দেশকে ঋণ সহায়তা প্রদান করে, এভাবে বিশ্ব ব্যাংকের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক গড়ে ওঠে। তাহলে কেন প্রয়োগ করছে বিশ্ব ব্যাংক সুশাসন শব্দটা? কারণ হচ্ছে বিশ্ব ব্যাংকের সাথে বিশ্বের প্রতিটা দেশের, এই যে প্রায় ধরে নিলাম বিশ্বের দেশ আছে কয়টি? 210টি দেশ আছে। এখন এই সম্পর্কের উপর ভিত্তি করে দেশগুলোর উপর যেহেতু বিশ্ব ব্যাংকের একটা কি আছে? সম্পর্ক আছে। সম্পর্কের উপর ভিত্তি করে বিশ্ব ব্যাংক দেশগুলোর মধ্যে একটা জরিপ চালাইছে, জরিপ বা আমরা বলতে পারি সমীক্ষা চালাইছে। তো বিশ্ব ব্যাংকের জরিপে উঠে আসে বিশ্বের 3 ক্যাটাগরির দেশ আছে। কয় ক্যাটাগরি? একটা হচ্ছে উন্নত, আরেকটা হচ্ছে উন্নয়নশীল, আরেকটা হচ্ছে অনুন্নত। আমি আবার বলতেছি, বিশ্ব ব্যাংক কেন সুশাসন শব্দটা প্রয়োগ করছে এটা ব্যাখ্যা দিচ্ছি। কেন বিশ্ব ব্যাংক, আর রাফি এসিটা একটু দাও, গরম লাগতেছে তো, দেওয়া আছে একটু ইয়া করে দাও। তাহলে বিশ্ব ব্যাংক কেন সুশাসন শব্দটা প্রয়োগ করছে? দেখো, বিশ্ব ব্যাংকের সাথে বিশ্বের প্রতিটা দেশের সম্পর্ক আছে। বিশ্ব ব্যাংক এই সম্পর্কের উপর ভিত্তি করে, এই দেশগুলোর উপর সম্পর্কের উপর ভিত্তি করে বিশ্ব ব্যাংক দেশগুলোর মধ্যে একটা কি চালাইছে? জরিপ বা সমীক্ষা চালাইছে। সমীক্ষার মধ্যে উঠে আসছে যে বিশ্বের 3 ক্যাটাগরির দেশ আছে। তাহলে তাদের সমীক্ষার মধ্যে, জরিপের মধ্যে উঠে আসে বিশ্বের 3 ক্যাটাগরির। কিছু কিছু রাষ্ট্রকে আমরা উন্নত রাষ্ট্র বলি, কিছু কিছু রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্র বলি, কিছু কিছু রাষ্ট্রকে অনুন্নত রাষ্ট্র বলি। এখন উন্নত রাষ্ট্রগুলো তো অর্থের জন্য কখনো কার কাছে যাবে না? বিশ্ব ব্যাংকের কাছে যাবে না। কারা যাচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে? উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলো। উন্নত রাষ্ট্রের সংখ্যা নিম্নমুখী, খুবই কম। বিশ্বে উন্নত রাষ্ট্র আমি ধরে নিলাম 210টা দেশের মধ্যে 50টা রাষ্ট্র হচ্ছে উন্নত রাষ্ট্র। ঠিক আছে স্যার, শুধু 50টা। আর বাকি যদি আমি ধরি বাকি দেশগুলো হচ্ছে, তাহলে আমি 50টা বাদ দিলাম, প্রায় 160টা দেশ হচ্ছে। তাহলে কাদের পর্যায়ে পড়ে? 160টা দেশ পড়তেছে উন্নয়নশীল বা অনুন্নত দেশের পর্যায়ে। বোঝা গেছে স্যার? তাহলে উন্নত রাষ্ট্র আছে 50টা, তাই তারা ঋণের জন্য কাদের দ্বারস্থ হতে হচ্ছে না, টাকার জন্য বিশ্ব ব্যাংকের কাছে যাচ্ছে না। বিশ্ব ব্যাংকের কাছে যাচ্ছে কারা? উন্নয়নশীল রাষ্ট্রগুলো নিজেদের অবকাঠামো উন্নয়নের জন্য, বা অনুন্নত রাষ্ট্রগুলো আরো অধিকতর উন্নয়ন করার জন্য, টাকার জন্য, ঋণের জন্য, ঋণ সহায়তার জন্য কার কাছে যাচ্ছে? বিশ্ব ব্যাংকের কাছে যাচ্ছে, যে আমাদের ঋণ লাগবে অবকাঠামোগত উন্নয়নের জন্য। ঠিক আছে স্যার? এখন বিশ্ব ব্যাংক কি করছে বলতেছে, আমরা একসাথে যদি 160টা দেশ বা 100টা দেশকেও যদি ঋণ দিতে যাই, তাহলে বিশ্ব ব্যাংকের মতো একটা ব্যাংকও দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। যে একসাথে এতগুলো দেশকে কখনো কি দিতে পারবে না একটা ব্যাংক ঋণ দিতে। দেশকে ঋণ দিলে তো সেটা 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 500 কোটি এরকম দেয়, 1000 কোটি এরকম টাকা ঋণ দেয়। কিন্তু এতগুলো টাকা ঋণ দেওয়া বিশ্ব ব্যাংকের, বা এতগুলো দেশকে ঋণ দেওয়া একসাথে সম্ভব না। এই জন্য বিশ্ব ব্যাংক উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোকে ঋণ দিতে না পেরে একটা কি দিছে? পরামর্শ দিছে। পরামর্শ দিতে কি লাগে না রাফি? টাকা লাগে না। রাফি বলছে, রাফি বুঝে গেছে। তাহলে এই যে বিশ্ব ব্যাংক উন্নয়নশীল রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্রগুলোকে কি দিতে পারতেছে না? ঋণ সহায়তা দিতে পারতেছে না, বিদায় একটা পরামর্শ বের করছে। যে কি পরামর্শ দিছে? যে কি রাষ্ট্রগুলোর মধ্যে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, সুশাসন প্রত্যয়টা নিয়ে আসা যায়, তাহলে রাষ্ট্রগুলোর মধ্যে দুর্নীতি, অনিয়ম, তারপরে যে এই যে অর্থ পাচার, এগুলো কিছুই থাকবে না। রাষ্ট্রগুলো কোন রাষ্ট্রের কাতারে চলে আসতে পারবে? উন্নত রাষ্ট্রের কাতারে চলে আসতে পারবে। তাহলে সবচাইতে বড় বাধাটা হচ্ছে সুশাসন। সুশাসন যদি থাকে, রাষ্ট্রগুলো উন্নত হবে, উন্নয়ন বেড়ে যাবে, এবং আর ঋণের জন্য কার কাছে দ্বারস্থ হতে হবে না? ঋণের জন্য বিশ্ব ব্যাংকের কাছে আসতে হবে না। এই জন্য এই রাষ্ট্রগুলোকে পরামর্শ স্বরূপ বিশ্ব ব্যাংক এগুলো কি সুশাসন শব্দটা প্রয়োগ করে। আশা করি বোঝা গেছে স্যার সুশাসন শব্দটা বিশ্ব ব্যাংক কেন প্রয়োগ করে। মূল কারণ ছিল এটা। তাহলে উন্নয়নশীল রাষ্ট্র, উন্নত রাষ্ট্রগুলোকে পরামর্শ স্বরূপ
পরামর্শ হিসেবে বলেছে যে এই রাষ্ট্রগুলোর মধ্যে কোন জিনিসটা নাই, সুশাসন নাই। সুশাসন যদি থাকতো তারা কোন রাষ্ট্রে পরিণত হতে পারতো, উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারতো, এবং ঋণের জন্য কার কাছে যেতে হতো না, বিশ্ব ব্যাংকের কাছে যেতে হতো না। এই জন্য বিশ্ব ব্যাংক সর্বপ্রথম কোন শব্দটা, কোন প্রত্যয়টা প্রয়োগ করে, সুশাসনটা প্রয়োগ করে। আশা করি বোঝা গেছে স্যার, বোঝা গেছে? একটু বলো স্যার, বোঝা গেছে সুশাসনটা কেন বিশ্ব ব্যাংক প্রয়োগ করেছে, এটা কি বোঝা গেছে স্যার? ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ক্লাস, প্রথম অধ্যায়ে। আশা করি স্যার বোঝা গেছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে কি নিয়ে আলোচনা আছে? সুশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে। পরবর্তী স্লাইডে দেখো, সুশাসনের মূলত 6টি দিক, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে 6টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কয়টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে? 6টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে কার্যকরী শাসন, দক্ষ শাসন, ন্যায়ভিত্তিক শাসন, আর একটা হচ্ছে কি, স্বচ্ছতা, জবাবদিহিতা, বাক স্বাধীনতা। স্যার দেখো, একটা রাষ্ট্রের মধ্যে, আমি বারবার বলতেছি, একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে 6টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, এবং এই 6টা বিষয় থেকে তুমি সুশাসনের সংজ্ঞা দিতে পারবা। আজকে একটা টেকনিক শিখাই দিব। সুশাসন কাকে বলে? যদি সুশাসনের 6টা দিক মনে রাখতে পারো, তুমি সুশাসনের সংজ্ঞা দিতে পারবা। তারপর সুশাসনের যদি বৈশিষ্ট্য আছে, এটাও দিতে পারবা। সুশাসনের বৈশিষ্ট্য আসলে দিতে পারবা। সুশাসন প্রতিষ্ঠায় বাধা, সুশাসন প্রতিষ্ঠায় করণীয়, এরকম আসলে এগুলোও দিতে পারবা। শুধুমাত্র এই সুশাসনের 6টা দিকটা কি রাখতে হবে, মনে রাখতে হবে। আমি আজকে জাস্ট সংজ্ঞাটা বলবো। তোমাদের দ্বিতীয় অধ্যায়েও সুশাসন নিয়ে আলোচনা আছে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এটাতে আমরা বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। আজকে জাস্ট সংজ্ঞাটা বলে আমি আজকের ক্লাসটা এখানে ইতি টানবো, ঠিক আছে স্যার? তাহলে সুশাসন কাকে বলে একটু দেখো স্যার। সুশাসন কাকে বলে একটু বলে দিচ্ছি সংজ্ঞাটা। তাহলে একটা দেশের মধ্যে বলা হচ্ছে কার্যকরী শাসন, ঠিক আছে স্যার, যেখানে শাসকরা কথার চেয়ে কাজকে গুরুত্ব দিবে, কথা কম বলবে, জনগণের কল্যাণে কাজ বেশি করবে, এটা হচ্ছে কার্যকরী শাসন। দক্ষ শাসক থাকলে, ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা থাকলে, স্বচ্ছতা থাকলে, শাসনের মধ্যে স্বচ্ছতা থাকলে, জবাবদিহিতা, বাক স্বাধীনতা থাকলে একটা রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করা যাবে? সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। এইগুলোর আমি ব্যাখ্যাটা ডিটেলসে দ্বিতীয় অধ্যায়ে যখন যাবো সেখানে বলবো, কারণ 2বার বললে এটা তোমাদেরও খারাপ লাগবে। এখন আমরা জাস্ট সুশাসন কাকে বলে এই সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করবো। দেখো, এই 6টা দিক যদি মনে রাখো, তুমি কি দিতে পারবা? সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুশাসন প্রতিষ্ঠায় করণীয়, সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা। এই 4টা প্রশ্নের উত্তর শুধু এই 6টা দিক মনে রাখলে দিতে পারবা। আসো আমরা সুশাসন কাকে বলে একটু দেখার চেষ্টা করি। দেখো, একটু লিখে রাখো তোমরা সুশাসন কাকে বলে। এখানে যেহেতু লিখা না আছে, এখানে লিখি কিছু অংশ, না এখানে মনে হয় স্পেস কম, এখানে কিছু লিখে দিবে। সুশাসন কাকে বলে দেখো, একটু করে খেয়াল করো। স্বচ্ছতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতার ভিত্তিতে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতার ভিত্তিতে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতার ভিত্তিতে দক্ষ, এখানে লিখতেছি পরের অংশটা, দক্ষ, কার্যকরী এবং ন্যায়ভিত্তিক। দক্ষ, কার্যকরী, এই বয়সে তোদের রক্ত গরম থাকার কথা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতার ভিত্তিতে দক্ষ, কার্যকরী এবং ন্যায়ভিত্তিক। এটা একটু বোঝা যায় মতো লিখি, ন্যায় এবং ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থাকে সুশাসন বলে। তাহলে একটু খেয়াল করো স্যার, সুশাসন কাকে বলে কিছু অংশ এখানে আছে, এখান থেকে শুরু। তোমরা এটা লেখার পরে এদিক থেকে শুরু করবে। এই যে স্বচ্ছতা, জবাবদিহিতা আমি যদি বলি, এবার এটা লেখার পরে এটার বাকি অংশ এখানে দেওয়া আছে। স্বচ্ছতা, জবাবদিহিতাও। সুশাসন কাকে বলে পরীক্ষায় আসলে আমি আবার বলতেছি, সুশাসনের দিক আছে 6টা। এই 6টা দিক যদি মনে রাখো, সুশাসনের বৈশিষ্ট্য দিতে পারবা, সংজ্ঞাও দিতে পারবা।
সংজ্ঞা কাকে বলে সুশাসন? স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতার ভিত্তিতে দক্ষ, কার্যকরী এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাকে সুশাসন বলে। অর্থাৎ কার্যকরী শাসন থাকতে হবে, দক্ষ শাসক থাকতে হবে, ন্যায়ভিত্তিক, ন্যায়ের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। তারপর এগুলোর মাধ্যমে শাসন যদি প্রতিষ্ঠিত হয় সেখানে অবশ্যই কি থাকবে? সুশাসন থাকবে, যেটাকে আমরা সুশাসন বলতে পারি। তাহলে স্যার সুশাসন কাকে বলে বোঝা গেছে স্যার? না, এটা হচ্ছে এখন নিচ্ছি স্যার লাইভে। স্যার সুশাসন কাকে বলে বোঝা গেছে, আমি আরেকবার বলে দিচ্ছি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতার ভিত্তিতে দক্ষ, কার্যকরী এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাকে সুশাসন বলে। আশা করি স্যার সুশাসন কি, কাকে বলে বোঝা গেছে। আর বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আমি বলছিলাম এই বৈশিষ্ট্যগুলো আবার পুনরায় আসবে। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে সুশাসন নিয়ে বিশদ আকারে কি আছে? আলোচনা আছে। আমরা এখানে এই অধ্যায়ের আরো কিছু অংশ আছে, যে পৌরনীতির পরিধি, ক্রমবিকাশ, পৌরনীতির সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক, পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা নেক্সট ক্লাসে আলোচনার চেষ্টা করব। সে অবধি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।